আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আমি শাপলা মালয়েশিয়া থেকে বলতেছি। আশা করছি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আর আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকেও কিন্তু নতুন একটা ব্লগ শুরু করতে যাচ্ছি। আশা করছি আপনারা আমাদের পাশেই থাকবেন। তো প্রতিদিনের মতো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আমাদের মিষ্টি কুমড়া গাছে নতুন একটা ফুল এসেছে। মালয়েশিয়াতে আসার পরে প্রথম একটা মিষ্টি কুমড়ার গাছ হয়েছে এবং সেই গাছে ফুল এসেছে। দ্যাটস ওয়াই আমি খুব খুশি। সকাল সকাল আমার মনটা অনেক ভালো হয়ে গেছে। শুধু একটা ফুল না, অনেকগুলো ফুল এসেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। ফল কতগুলো হবে এটা জানি না, কিন্তু ফুলটা দেখে আমার মনটা একদম ভরে গেছে। তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে দিই। আপনারা নিশ্চয়ই জানেন যে মিষ্টি কুমড়া কিন্তু মাটিতেই হয়। তো এখানে কিন্তু মাটি নেই, একদম পিচের রাস্তা যেরকম হয় সেই রাস্তার মধ্যে কিন্তু এই গাছটা। আর এই গাছটা কিন্তু হয়েছে আমাদের বাসার পিছনের অংশে। এই গাছটা অনেক যত্ন করা হয়েছিল। গাছটা কিন্তু আপনা আপনি উঠছে, কিন্তু এরপরেও অনেক কেয়ারের প্রয়োজন ছিল, যেটা আমার ননদ করেছে। আর এই পাশে কিন্তু একটা লাউ গাছও আছে, দেখতে পাচ্ছেন আপনারা। এই লাউ গাছটা কিন্তু এর আগে আমি লাগাইছিলাম, যখন তখন হচ্ছিল না দেখা আমার ননদ কিন্তু জায়গা পরিবর্তন করে লাগাইছে, দেন দেখতে পাচ্ছেন অনেক ভালো হয়েছে। আর এই লাউ পাতা ভর্তা ইদানিং আমি 2 দিন করেওছি। এখন লাউ ধরুক আর না ধরুক, 2 দিন ভর্তা খেয়েছি, এটাতেই মনটা শান্তি। দেখতেই পাচ্ছেন লাউ গাছটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর নিশ্চয়ই খুব তাড়াতাড়ি ফলও আসবে। আর এদিকে কিন্তু আমার বাবাটাও এখানে চলে এসেছে, দেখতেই পাচ্ছেন। সচরাচর সকালবেলা ও বাইরে বেরোয় না, ইভেন আমিও বাইরে বেরোই না। তবে আজকে এই ফুলটা দেখেই কিন্তু বাইরে বের হয়েছি। তো আমাদের বাসার পিছনের অংশটা একটু দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে আমাদের বাসার পিছনের অংশ। মালয়েশিয়াতে একটা জিনিস কি, বাড়ির সামনে যেরকম রাস্তা আছে বাড়ির পেছনে ঠিক একই রকম রাস্তা আছে। আর বাংলাদেশের অবস্থা তো কি বলবো, থাক নাই বললাম। তো যা হোক, এবার ফুলগুলো সব দেখা শেষ হয়ে গেছে, এবার রুমের ভিতরে আসলাম। আর এসে নাস্তা টাস্তা করে নিলাম। এর মধ্যে আমার আঙ্কেল চলে এসেছে। আর আমার আঙ্কেল নিয়ে এসেছে মুরগির কলিজা এবং গিলা। মুরগির যে ভুঁড়ি থাকে, স্টোমাক যেটাকে বলা হয়, আপনারা কি বলেন জানি না, আমরা তো গিলা বলে থাকি। তো আমরা করে জানি গোয়া, এর জন্য গিলাগুলো একটু আলাদা করে নিচ্ছি। প্রথমে কাগজ থেকে নিচে নামানোর পরে দেখতেছি এখানে অনেকগুলো আছে। তো আমি আঙ্কেলকে জিজ্ঞাসা করলাম এখানে কতগুলো মুরগির কলিজা এবং গিলা আছে। তো উনি বললো যে 70+ মুরগি আছে। তো 70+ মুরগির গিলা একসাথে রান্না করব, এটা ভাবতেও ভালো লাগতেছে। শুধু দেখতে না, ভাবতেও কিন্তু অনেক ভালো লাগতেছে। তো প্রথমে আমার ননদ এবং আমি কলিজা থেকে গিলাগুলো আলাদা করে নিচ্ছি, কারণ এত কলিজা খুব একটা ভালো লাগবে না, 2টা একটা কলিজা হলেই এনাফ। তো গিলাগুলো কিন্তু ফেরত দিব না, গিলাগুলো নিয়ে নিব। তো প্রথমে এরকম আলাদা করে নিচ্ছি। আর এদিকে মতি কিন্তু ডিস্টার্ব করতেছে, তো মতিকে একটু তাড়াই দিলাম। আর কলিজা থেকে গিলাগুলো আলাদা করার পরে কিন্তু গরুর ভুঁড়ি যেভাবে পরিষ্কার করে ঠিক একইভাবে পরিষ্কার করা হচ্ছে, দেখতেই পাচ্ছেন। তো এই গিলাগুলোর উপরে যে চর্বির অংশটা থাকে সেই অংশটা কিন্তু একেবারে বাদ দেওয়া হচ্ছে। তাছাড়া কিন্তু রান্না করার পরে দেখতেও খুব একটা ভালো লাগে না, ইভেন খেতেও ভালো লাগে না। তো আমি আর আমার ননদ লেগে পড়েছি এসব পরিষ্কার করার জন্য। আর এটা পরিষ্কার করতে কিন্তু অনেক সময় লেগেছে। মোটামুটি গরুর ভুঁড়ি পরিষ্কার করতে যেরকম সময় লাগে ঠিক একই রকমই সময় লেগেছে। রান্না করে খেতে কিরকম হবে এটা জানি না, কিন্তু দেখিয়ে বা পরিষ্কার করে মনটা শান্তি। আর বাংলাদেশে তো একত্রে এতগুলো গিলা সচরাচর পাওয়া যায় না, গ্রামাঞ্চলে তো পাওয়া যায় না, ঢাকা শহরে হয়তো বা পাওয়া যেতে পারে, কিন্তু আমাদের এলাকায় আমি দেখিনি এইভাবে বিক্রি হয়। তো আমি আর আমার ননদ এই কাজটা করে নিলাম, ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি যাতে পরে খাটনি একটু কম হয়। আর এদিকে কিন্তু বাইরেও প্রচুর বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টির মধ্যেই কিন্তু আমরা এসব পরিষ্কার করতেছি। তো এইসব পরিষ্কার করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কিভাবে পরিষ্কার করে নিয়েছি। এবার কিন্তু এখানে একটা অংশ আছে, যে দিক দিয়ে ভুঁড়ি অংশটা থাকে সেই অংশটা কিন্তু আমি কেটে বাদ দিয়ে দিব। আর এই গিলাগুলো আমি 2 অংশই ভাগ করে নিব। সচরাচর মুরগি গিলা যখন রান্না করেছি তখন কিন্তু একটা গিলা 4 পিস করেছি, এবং মোটামুটি আমরা সবাই খুব পছন্দ করি, আমাদের বাসার সবাই গিলা অনেক পছন্দ করে। তো একসঙ্গে এতগুলো গিলা রান্না করবো, দ্যাটস ওয়াই এত ছোট ছোট টুকরো করে নাই, 1-2 টুকরো করে নিয়েছি। তো সবগুলো কিন্তু একইভাবে আমি কেটে নিব। আর এটা কাটতেও কিন্তু অনেক সময় লেগেছে। ছোট বাচ্চা থাকলে কাজ করে একটু শান্তি হয় না। যার ঘরে বাচ্চা আছে সে তো অবশ্যই বুঝবে আমার ব্যাপারটা। আমি এদিকে কাজটা করতেছি, আর এর মধ্যে আমার বাবাটা যে কতবার ঘুম থেকে উঠছে হিসাব ছাড়া।
আর যখন মায়েরা কাজ করে তখন বাচ্চাগুলো কিন্তু একটু বেশি ডিস্টার্ব করে। আর যখন কাজ থাকে না তখন তারা দিব্যি ঘুমায়। এটাই মনে হয় দুনিয়ার নিয়ম। তো যাই হোক, একইভাবে আমি সবগুলো গিলা কিন্তু কেটে নিয়েছি। এবার এগুলো ধুয়ে নিব। আর আমি কিন্তু গিলা রান্না করব না, এই গিলার সাথে কিছুটা মুরগির পাও দিয়ে দিব আর কিছু কলিজাও দিয়ে দিব। এই মুরগির পাগুলো কিন্তু সচরাচর বাংলাদেশে আমি দুটো অংশ বা অনেকগুলো টুকরো টুকরো করে কেটে খেয়েছি, কিন্তু এখানে আস্তে আস্তে খেয়ে অভ্যাস হয়ে গেছে। তো আস্তে আস্তে খেলে হয় কি, হাত দিয়ে ধরে টেনে খেতে সুবিধা হয় আর ভালো লাগে। টুকরো টুকরো করলে কিন্তু ধরা যায় না, এরকম আস্তে আস্তে দিয়ে দিব। তো এগুলো রান্না করার জন্য এদিকে ধুয়ে নিলাম আর চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী তেল আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে কিন্তু পেঁয়াজের পরিমাণটাও বেশি, যেহেতু গিলা মুরগির পা দেন কলিজা মিলে অনেকগুলো হয়ে গেছে, এজন্য পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়েছি। আর আমি কিন্তু এটা ভুনা করব। তো এবার দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ আর এগুলো একটু ফ্রাই করে নিব, যাতে হালকা একটু নরম হয়ে যায় সে পর্যন্ত ফ্রাই করবো, পুরোপুরি ফ্রাই করার প্রয়োজন নেই। আর আপনারা আমার এই ভিডিওটা কোথা থেকে দেখতেছেন অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে দিবেন। আর আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটাও জানিয়ে দিবেন। তো এই পর্যায়ে দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলো কিন্তু অনেকটা নরম হয়ে গেছে। তো যখন পেঁয়াজগুলো এরকম নরম হয়ে যাবে তখন তরকারির স্বাদ অনুযায়ী আমি এখানে দিয়ে দিচ্ছি লবণ, হলুদের গুঁড়ো, জিরে গুঁড়ো এবং ধনিয়া গুঁড়ো। আর সাথে দিয়ে দিচ্ছি তেজপাতা, দারচিনি, সাদা এলাচ এবং দিয়ে দিচ্ছি আদা এবং রসুন বাটা। সবগুলো উপকরণ দেওয়া শেষ হয়ে গেলে এবার ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিব। আর মশলাগুলো যাতে নিচে লেগে না যায় এজন্য একটু হালকা গরম পানি দিয়ে দিচ্ছি। আর এই হালকা গরম পানি দিয়ে কিন্তু মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। তো একটু নেড়ে চেড়ে নেওয়ার পরে এবার এখানে দিয়ে দিচ্ছি রাঁধুনি রেডি মিক্স মুরগির মাংসের মশলা। আর এই মুরগির মাংসের মশলাটা দিয়েও কিন্তু হালকাভাবে একটু নেড়ে দিব আর ঢাকনা দিয়ে রেখে দিব যাতে ভালোভাবে কষানো হয়ে যায়। তো 2 থেকে 3 মিনিট পরে দেখতে পাচ্ছেন একটু তেল ছেড়ে দিয়েছে। এবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর এভাবে কিন্তু আমি মশলাটা কষিয়ে নিয়েছি। তো মশলাগুলো যখন কষানো হয়ে যাবে তখন আমি এখানে ধুয়ে রাখা কলিজা, গিলা এবং মুরগির পাগুলো দিয়ে দিচ্ছি। তো এবার একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিব যাতে ভালোভাবে সবগুলো উপকরণ মিক্সড হয়ে যায়। তো যখন এভাবে একেবারে মিক্সড হয়ে আসবে তখন কিন্তু আমি আবারও ঢাকনা দিয়ে রেখে দেব। এখানে কিন্তু পানি ব্যবহার করার প্রয়োজন নেই। এই রান্নাটা করার সময় প্রথমে আমি ভেবেছিলাম যে মুরগির কলিজাগুলা থেকে যে পানি বেরোবে সেটা দিয়ে আমি কষিয়ে নিব, আর যখন পানিটা শুকিয়ে যাবে তখন আমি আরেকবার পানি দিব। কিন্তু এই মুরগির কলিজাগুলা থেকে এত বেশি পানি বের হয়েছে যে আমার পরে আর পানি ব্যবহার করার প্রয়োজন হয় নাই। এই পানি দিয়েই একদম রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন এ পর্যায়ে কিন্তু আমার রান্না মোটামুটি কমপ্লিট। এবার আমি চুলাটা নিভিয়ে দিব। এটা খাওয়ার জন্য উপযোগী হয়ে গেছে। আর আমি কিন্তু একদম ভুনা ভুনা করেছি, আপনারা চাইলে একটু ঝোল টোল রেখে খেতে পারেন, কোনো অসুবিধা নেই। আর একটা কথা, এটার উপরে কিন্তু জিরা ভাজি করেও দেওয়া যায়, তাহলে কিন্তু এই টেস্টটা আরো বেশি লাগবে। তো আমার গিলা রান্না শেষ, এবার পরিবেশনের পালা। তো এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন আমরা সবাই খেতে বসে গেছি। আমি অবশ্য খেতে বসি নাই, আমি হয়েছি ক্যামেরাম্যান। আর ওরা খাওয়ার পরে কিন্তু বলেছে যে না মাশাআল্লাহ অনেক ভালোই হয়েছে, টেস্টি হয়েছে। তো আজকের ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করতেছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।